কিছুদিন পর থেকে ভাবি আমাকে ছোটখাটো কাজ করতে বলতেন, যেমন তার শাড়ি ঠিক করা, ব্লাউজের স্ট্রিং বাঁধা, নেকলেস পরিয়ে দেওয়া। একদিন তিনি বললেন, আমার নাইটির হুকগুলো ঠিক করে দাও। আমি সাহায্য করতে গেলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার প্রতি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছেন। এতে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। আমার নাম তরুণ, বয়স 25। আমার বড় ভাই ছিলেন বরাবরই রাগী, ছোটখাটো বিষয়েও তিনি রেগে যেতেন এবং বাবা মায়ের সম্মান করতেন না। ছোট থাকতেই আমি বুঝে গিয়েছিলাম কিভাবে বাবা মায়ের স্নেহ ও ভালোবাসা পেতে হয়। আমি ভাইয়ের মতো ছিলাম না, আমার আচরণ ছিল শান্ত ও নম্র। আমি সবার সাথে কথা বলতাম, যেখানে আমার ভাইয়ের আচরণ ছিল বিরক্তিকর। একদিন সে নিজের বিয়ের জন্য বাড়িতে হট্টগোল শুরু করে। বাবা মা তার বিয়েতে রাজি ছিলেন না, কারণ তিনি তাদের সম্মান করতেন না। মা ভয় পেয়েছিলেন যে ভাই হয়তো তার স্ত্রীকেও সম্মান করবে না, কিন্তু ভাইও মেয়েটিকে ভালোবাসতেন। সেই মেয়ে তার অফিসে কাজ করত। অবশেষে তারা বিয়ে করলেন এবং ভাই তার নতুন স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। ধীরে ধীরে ভাইয়ের আচরণে পরিবর্তন আসতে শুরু করল। তিনি সবার সাথে ভালো থাকতে শুরু করেন। আমার স্কুলের পড়াশোনা প্রায় শেষের পথে। বড় ভাই চলে যাওয়ার প্রস্তুতি নিলেন এবং মা বাবা আমাদের মধ্যে কেউই তাকে বাধা দিল না। আমরা চেষ্টা করেছিলাম বোঝাতে, কিন্তু তারা কেউই ঝগড়ার আসল কারণ বুঝতে রাজি ছিল না। আমার বোনকে সেই দিন বাড়ি ছাড়তে হয়েছিল। মা আমাকে কিছু জানায়নি। ভাই আর বোন নিজেদের পছন্দে বিয়ে করেছিল। তারা প্রথমে সুখে ছিল, কিন্তু 1 বছরের মধ্যেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। নিজেদের পছন্দে বিয়ে করেও তারা একে অপরকে ছেড়ে যেতে রাজি ছিল। ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল, আর ছোটবেলা থেকেই আমি তার থেকে দূরে থাকতে চেয়েছিলাম। একদিন ভাই সিদ্ধান্ত নিয়ে অন্য শহরে চলে যাবে কাজ করতে। মা বাবা তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কারো কথা শোনেননি। ভাই তার জিনিসপত্র গুছিয়ে অন্য শহরে চলে যায়। মা বাবা তার জন্য চিন্তিত ছিলেন, কিন্তু ভাই ফোন করে জানায় যে তিনি সেখানে ভালো আছেন এবং বেতন থেকে কিছু পাঠাবেন। আমি তাদের বুঝিয়েছিলাম যে ভাই বোকা নন, তিনি বুদ্ধিমান এবং বিয়ের সিদ্ধান্ত তারই ছিল। মা বাবাকে আর চিন্তা করতে হয়নি। এভাবেই অনেক সময় চলে গেল। আমি আমার পড়াশোনা শেষ করে এখন একটি ভালো চাকরি খুঁজছিলাম। একদিন বাবার কাছে ভাইয়ের ফোন আসে এবং তিনি আমাদের সবার খোঁজ খবর নেন। তখনই তিনি জানতে পারলেন যে আমি একটি ভালো চাকরি খুঁজছি। শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। আমি একজন ব্যবসায়ী এবং ভালো অভিজ্ঞতা পেতে একটি ভালো কোম্পানিতে কাজ করতে চাই। একদিন বাবা অনুরোধ করলেন, ভাই আমাকে তার জায়গায় কাজ করতে পাঠানোর কথা বললেন, কারণ তিনি কিছুদিনের জন্য দূরে থাকবেন এবং তার কোম্পানি ব্যবসার কাজে কানাডায় যাবে। ভাই জানালেন তিনি বিয়ে করেছেন এবং তার স্ত্রীকে শহরে একা রেখে যেতে পারবেন না। তিনি বললেন, দুঃখিত, আমি তোমাকে জানাইনি, কিন্তু আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাস। তার স্ত্রী খুবই সংস্কৃতিমনা ও সুন্দর। তারা দুজনেই এই শহরের বাসিন্দা এবং খুব খুশিতে একসাথে আছেন। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভাই তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে নতুন মেয়েকে বিয়ে করেছেন। বাবা অনুরোধ করায় ভাই আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে রাজি হলেন। তিনি বললেন, তরুণকে আমার জায়গায় পাঠাতে হবে, এতে সে কাজের অভিজ্ঞতা পাবে এবং আমার স্ত্রীও বাড়িতে একা থাকবে না। আমি এবং তরুণ রেখে কানাডা থেকে ফিরে আসতে পারব। বাবার মেজাজ একটু খারাপ হতে পারে ভাইয়ের বিয়ের কারণে, তবে এবারও তিনি রাজি হলেন এবং ঠিক করলেন আমি ভাইয়ের জায়গায় কাজ করব এবং তার বাড়িতে থাকব। আমি সেখানে গিয়ে দেখলাম ভাই খুব খুশি। আমাকে দেখে তিনি বললেন, এখন তোমার আগমন নিয়ে আর চিন্তা করতে হবে না, চল যাই। আমার ভাইয়ের আচরণ এখন অনেকটাই নরম হয়েছে, তবে তিনি সবসময় বাবা মার সাথে কড়া ছিলেন। একদিন তিনি বললেন, তোমার ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। তাকে তোমার কথা বলার পর থেকেই সে তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রথমে সে চিন্তিত ছিল, একা এখানে কিভাবে থাকবে, তবে আমি বলার পর যে তুমি তার যত্ন নেবে, সে খুব খুশি হয়েছে। আমি যখন ভাইয়ের বাসায় পৌঁছালাম, তখন ভাবি দরজা খুললেন। তার বয়স ছিল কম, প্রায় 2-1 বছর, এবং তিনি খুবই সুন্দরী। তার চেহারার উজ্জ্বলতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এর আগে কোনো মেয়ের প্রেমে পড়িনি, কিন্তু ভাবি কালো, লম্বা চুল আর সৌন্দর্যে পাগল হয়ে গেলাম। ভাইকে দেখে বুঝতে পারছিলাম না কিভাবে এমন একজন সাধারণ চেহারার মানুষের সাথে ভাবি বিয়ে করেছেন। ভাই আমাকে স্বপ্ন থেকে জাগিয়ে বললেন, তরুণ, এটা তোমার ভাবি, তুমি তার সাথে দেখা করবে না? আমি দ্রুত সালাম দিয়ে ঘরের ভিতরে চলে এলাম।
ভাবি চা তৈরি করছিলেন, আর আমি বারবার তার দিকে তাকাচ্ছিলাম। ভাইয়ের বয়স ছিল ৩-২ আর ভাবি ২-৩। ভাবছিলাম এমন সুন্দর একজন মেয়ে কিভাবে এত বড় বয়সের মানুষের সাথে বিয়ে করলেন। তার নাম ছিল কাজল। তিনি জানালেন তিনি আগামীকাল কানাডা চলে যাচ্ছেন। এরপর আমাকে একটি ফাইল দিয়ে বললেন, তোমাকে আমার কাজগুলো করতে হবে। কোনো সমস্যা হলে ফোনে জানিও, আমি কোম্পানির ঠিকানা পাঠিয়েছি। সেখানে গিয়ে সব তথ্য পাবে। আমি সব বলে রেখেছি। ভাই কানাডায় যাওয়ার সময় বললেন, তোমার ভাবি কিছুদিন আগে সিডি থেকে পড়ে গিয়েছিল এবং এখনও ব্যথায় কষ্ট পাচ্ছে। তাকে ডাক্তারের কাছে নিয়মিত নিয়ে যেতে হবে এবং তার যত্ন নেওয়া তোমার দায়িত্ব। তার মা বাবাও এখানে নেই, তাই তুমি ছাড়া আর কেউ নেই। আমি আশ্বাস দিলাম, তুমি চিন্তা করো না, আমি ভাবির যত্ন নেব। ভাই যখন রওনা হলেন, আমি এবং কাজল ভাবি একসাথে থেকে খুব কম কথাই বলতাম। আমি ঠিকানা নিয়ে ভাইয়ের অফিসে গেলাম এবং তার পরিবর্তে কাজে যোগ দিলাম। অফিসে কাজের পরিবেশ ছিল চমৎকার, সহকর্মীদের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। বাসায় ফিরে ভাবির সাথে খোলামেলা কথা বলতাম। একদিন দেখলাম ভাবি নাইটি পরে খুব সুন্দর লাগছিল। তিনি কফি বানাচ্ছিলেন, আমি নিজেও বানাতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাকে বাধা দিয়ে বললেন, কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য কফি বানাচ্ছি। আমরা টেরেসে বসে কফি খেলাম, সেখানে ঠান্ডা হাওয়া বইছিল। আমি হঠাৎ অস্বস্তি বোধ করছিলাম, তাই তাকে বললাম, তুমি বারান্দায় একটু একা থাকো, আমি জরুরি কাজে ব্যস্ত। কিছুক্ষণ পর ভাবি কফি নিয়ে আমার রুমে এলেন। কফি দিতে গিয়ে কিছু কফি আমার জামায় পড়ে গেল। তিনি ভয় পেয়ে আমার জামা পরিষ্কার করতে লাগলেন। তখন আমি একটু অস্বস্তি বোধ করলাম। আমি সরে এসে বললাম, আপনি ঘরে যান, আমি ঠিক আছি। বাথরুমে গিয়ে নিজেকে বুঝালাম যে তিনি আমার ভাবি এবং তার সম্পর্কে ভুল ভাবা ঠিক হবে না। অফিসের ছুটির দিনে আমরা শপিং করতে গেলাম এবং কিছু জামাকাপড় কিনলাম। সেদিন জানলাম ভাবির বয়স ২১ বছর। তিনি বললেন, তোমার ভাই আমার জীবন বাঁচিয়েছিলেন। তখন থেকেই আমাদের সম্পর্ক তৈরি হয়েছিল। আমি বড় হতে থাকলাম। যদিও আমি একজন এতিম মেয়ে, ছোটবেলা থেকেই চাচা খালার বাড়িতে থেকেছি, কিন্তু তারা আমাকে খুব খারাপ ব্যবহার করত। একসময় তোমার ভাইয়ের সাথে পরিচয় হলো। তার সমর্থন পেয়ে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম তার একবার ডিভোর্স হয়েছে, কিন্তু তবুও আমি তাকে পছন্দ করতাম এবং সে আমাকে। তাই বিয়ে করে আমরা সুখী জীবন শুরু করি। আমাদের বিয়ের কথা তোমাদের পরিবারকে জানানো হয়নি, কারণ তারা হয়তো ভাববে তাদের ছেলে একজন এতিম মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে, তাও যৌতুক ছাড়াই। আমি বললাম, আমার মা বাবা ভালো মানুষ, কিন্তু ভাই বিয়ের পর অনেক বদলে গেছে। সে এখন আগের চেয়ে অনেক নরম স্বভাবের। কাজল ভাবি সব ছেড়ে আমাকে যত্ন নেওয়ার দায়িত্ব নিয়েছিল। কিন্তু ভাই কানাডায় যাওয়ার পর থেকে আমি লক্ষ্য করলাম ভাবি নতুন জামাকাপড় পরছে, যা দেখে আমি অবাক হলাম। কেননা তার পুরানো পোশাকের সাথে এই পরিবর্তনটা বেশ চোখে পড়ল। আমি ভাবলাম হয়তো তিনি এসব বিষয়ে খুব একটা পাত্তা দেন না। তার চোখে আমি ছোট ভাইয়ের মতো, তাই সে আমার সামনে আরামে এমন জামাকাপড় পরছে। আমি অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বস আমার কাজ দেখে খুব ইমপ্রেসড হলেন এবং আমাদের একটি প্রজেক্টে কাজ করার জন্য আমন্ত্রণ জানালেন। আমি বাড়িতে রাতের খাবারের জন্য তাকে আমন্ত্রণ জানালাম। আমার বন্ধু শান্তকেও আমন্ত্রণ জানালাম, কারণ সে আমাকে অনেকবার হোটেলে পার্টি দিয়েছে। শ্বশুরও খুব ভালো রান্না করতেন। শান্ত এসে ধীরে ধীরে আমাদের বাড়িতে আসা শুরু করল এবং ভাবির আচরণে মুগ্ধ হলেন। ভাবি মাঝে মাঝে আমাদের জন্য চা ও নাস্তা নিয়ে আসতেন এবং আমাদের সাথে সময় কাটাতেন। শান্ত বলতো, ভাবির আচার ব্যবহার অনেক ভালো। তোমার ভাবিকে দেখে মনে হচ্ছে তিনি আমাদের ভালো বন্ধু। একদিন শান্ত জিজ্ঞাসা করলেন, আপনি কতদূর পড়াশোনা করেছেন? এতে ভাবির মুখ ম্লান হয়ে গেল। তিনি বললেন, আমার চাচা খালা আমাকে শুধু উচ্চ বিদ্যালয় পর্যন্ত পড়িয়েছেন। এরপর তারা আর পড়াশোনার জন্য টাকা খরচ করতে চায়নি, তাই আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। আমি বললাম, এখন তুমি পড়াশোনা করতে পারো। আমার ভাই তোমাকে এই বিষয়ে সমর্থন করবে। আমাদের শহরে খুব ভালো স্কুল আছে, চাইলে তুমি বাড়িতে প্রাইভেট পড়তেও পারো। ভাবি বললেন, আমি কয়েকদিন আগে আহত হয়েছিলাম, যার কারণে শরীরে ব্যথা হয়। আমি এখন পড়াশোনা করতে পারি না, কারণ আমি বিবাহিত এবং আমাকে পরিবারের যত্ন নিতে হয়। ভবিষ্যতে সন্তান হলে আমি পড়াশোনা চালিয়ে যাব। তার কথা শুনে আমি ও শান্ত ভাবিকে আরও উৎসাহিত করলাম।
এভাবে আমাদের নতুন জীবনের শুরু হলো, যেখানে আমি ভাবিকে আরও ভালোভাবে চিনলাম এবং আমরা সবাই একসাথে সুখে থাকতে শিখলাম। আমি আমার ভাবিকে বললাম, তুমি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছ। আমরা সিদ্ধান্ত নিলাম যে তাকে ভর্তি করাবো, কিন্তু ভাবি বলল, এই সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার ভাইয়ের অনুমতি নিতে হবে। তার অনুমতি পাওয়ার পরেই ভাবি ভর্তি হতে রাজি হল। তিনি বললেন, পড়াশোনার আমার খুব শখ ছিল। আমি বললাম, সবকিছু আমি সামলে নেব, তোমার চিন্তা করার দরকার নেই। ভাবি চিন্তিত মুখে বললেন, কিন্তু আমি স্কুলে গেলে সবাই ঠাট্টা করবে। আমি প্রাইভেট পড়াশোনা করতে চাই, কিন্তু বাসায় বসে পড়লে অনেক কিছুই বুঝতে পারব না। আমি তাকে আশ্বস্ত করলাম, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব বুঝিয়ে দেব। আমি তাকে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করালাম, যেখানে সে বাসায় বসেই পড়াশোনা করতে পারবে। ভাবি এতে খুব খুশি হল। আমি নিয়মিত তাকে সাহায্য করতে লাগলাম। আমাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকল এবং ভাবি আমার পরিবারের প্রশংসা করল। এক রাতে ভাবি আমাকে তার রুমে ডেকে নিয়ে গেলেন। তিনি বললেন, আমার পিঠে খুব ব্যথা হচ্ছে, ডাক্তার তেল দিয়েছে, কিন্তু তোমার ভাই যখন মালিশ করত তখন আরাম হতো। এখন সে নেই, তুমি একটু সাহায্য করবে? আমি তাকে তেল মালিশ করতে লাগলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছেন। দ্রুত কাজ শেষ করে বললাম, আমার ঘুম আসছে, এবং রুমে চলে এলাম। কিছুদিন পর থেকে ভাবি আমাকে ছোটখাটো কাজ করতে বলতেন, যেমন তার শাড়ি ঠিক করা, ব্লাউজের স্ট্রিং বাঁধা, নেকলেস পরিয়ে দেওয়া। একদিন তিনি বললেন, আমার নাইটির হুকগুলো ঠিক করে দাও। আমি সাহায্য করতে গেলাম, কিন্তু লক্ষ্য করলাম তিনি আমার প্রতি অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছেন। এতে আমি অস্বস্তি বোধ করতে লাগলাম এবং ধীরে ধীরে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলাম। একদিন তিনি বললেন, তুমি আমাকে নাম ধরে ডাকো, আমি তোমার সমবয়সী। আমি বললাম, না, তুমি আমার ভাবি, আমি তোমাকে সম্মান করতে চাই। এরপর এক রাতে দরজায় টোকা পড়ল। ভাবি এসে বললেন, আজ রাতে তোমার রুমে ঘুমাবো, বাইরে বজ্রপাত হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি। আমি বললাম, তুমি শুয়ে পড়ো, আমি জেগে থাকব। এভাবে আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আসতে লাগল, কিন্তু আমি তাকে সম্মানের সাথে সবসময় সাহায্য করে যেতাম। আমি আমার ভাবিকে বললাম, তুমি এত বড় হয়ে ভয় পেও না, আমি তোমার কাছেই আছি। তুমি যদি কোনো সমস্যা অনুভব করো, আমাকে জানাও। তিনি আমার কথায় কান্না দিয়ে আমার বিছানায় শুয়ে পড়লেন। আমি কিছুটা অস্বস্তি নিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। তিনি বললেন, তুমি ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসে শুয়ে পড়ো। কথাগুলো শুনে আমি অদ্ভুত লাগল। আমি বললাম, আমি একটু অফিসের কাজ করব। তারপর ল্যাপটপ নিয়ে বসে পড়লাম এবং ভাবির ঘুমানোর জন্য অপেক্ষা করতে লাগলাম। যখন দেখলাম তিনি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমি ধীরে ধীরে উঠে সোফায় শুয়ে পড়লাম। সকালে তিনি জেগে উঠে জিজ্ঞেস করলেন, তুমি কেন সোফায় শুয়েছিলে? তুমি কি আমার জন্য বিরক্ত? আমি তাকে আশ্বস্ত করলাম, এমন কিছু না, চিন্তা করো না। এরপর থেকে ভাবির সাথে আমার কথা কমে গেল। আমি কাজে ব্যস্ত থাকতাম, আর সে মাঝে মাঝে অভিযোগ করত, তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না, আমাকে কোথাও নিয়ে যাও না। আমি বললাম, অফিসের কাজে অনেক চাপ, তাই তোমার জন্য সময় বের করতে পারছি না। বলে দুঃখ প্রকাশ করে নিজের রুমে চলে গেলাম এবং দরজা বন্ধ করলাম। কিন্তু সেই রাতেই তিনি আবার আমাকে ডেকে বললেন, আমার কোমরটা একটু মালিশ করে দাও। আমি মালিশ করতে লাগলাম। হঠাৎ তিনি উঠে বসে বললেন, তুমি কি পছন্দ করো সেটাও তো বলো না। আমি বললাম, বই পড়তে আর ঘোড়ায় চড়তে পছন্দ করি। তিনি বললেন, আমিও ঘোড়ায় চড়তে ভালোবাসি। তার কথায় আমি অদ্ভুতভাবে অস্বস্তি বোধ করলাম। আমার শরীর ঘামে ভিজে গেল এবং আমরা দুজনই নীরবে বসে রইলাম। আমি দ্রুত নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি কি কিছু বলতে চান? তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, তুমি আমাকে ভুল বুঝছ। আমি বললাম, আমি কিছুই ভুল বুঝিনি। বলেই তার রুম থেকে বেরিয়ে এলাম। কিছুদিন পর আমি অফিসে অসুস্থ বোধ করলাম। হঠাৎ শুনি, আমার ভাবি রুম থেকে আমার বন্ধু শান্তের হাসির আওয়াজ ভেসে আসছে। শান্ত বলেছিল সে আজ একটি বিয়েতে যাচ্ছে, কিন্তু সে আমার ভাবির সাথে এখানে কি করছে সেটা আমার কাছে স্পষ্ট ছিল না। আমার কিছু সন্দেহ ছিল, কিন্তু এখন শান্ত আমার সাথে মিথ্যে বলছে। আমি ভাবিনি সে এখানে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনলাম। তারা আমাকে নিয়ে মজা করছিল। ভাবি বলল, তোমার বন্ধু তরুণ একজন বোকা। আমি কতবার তাকে এটা দেখিয়েছি। তার মধ্যে কোনো পুরুষালী গুণ নেই,
তাই সে সবসময় আমার কাছ থেকে লুকিয়ে থাকে। তুমি বরং ম্যানলি, শান্ত হেসে বলল, তরুণকে ছেড়ে দাও, সে ভীতু। আমি হতবাক হয়ে দেখলাম, যা আমার ভাইয়ের অধিকার ছিল তা অন্য কেউ ভোগ করছে। আমার রাগ চরমে উঠল। আমি ঠিক করলাম ভাইকে সব বলবো। আমি ভাইকে বললাম ভাবির প্রতিটি কাজ সম্পর্কে। এতে ভাবি রেগে গেল। 2 দিন পর ভাই বাড়ি ফিরল এবং ভাবিকে মারধর করে বলল, তুমি পাগলি, আমি তোমাকে ইমপ্রেস করতে বলেছিলাম। ভাই আরও বলল, তরুণ, আমি একজন পুরুষ নই এবং আমার পরিবারের উত্তরাধিকারী চেয়েছিলাম। আমার প্রথম স্ত্রীও আমাকে নপুংসক বলেছিল। তাই আমি চাইছিলাম তুমি আমার বউয়ের সাথে সম্পর্ক স্থাপন করো, যাতে আমার বউ তোমার সন্তানের মা হতে পারে। আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবি বলল, আমি অনেক চেষ্টা করেছি তোমার ভাইকে ইমপ্রেস করার, কিন্তু সে আমার জালে আটকা পড়েনি। এখন আমি তার বন্ধুকে দত্তক নিয়েছি। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ভাই হঠাৎ আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। যখন আমি জেগে উঠলাম, দেখি হাত পা বাঁধা। বাইরে থেকে শোনা গেল, ভাই বলছে ওকে ঘরে বন্দি রাখতে হবে, যাতে সব সত্যি বলে না দেয়। ভাবি বলল, আমি ঘুমের ওষুধ খাইয়ে দেব। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু জানালার দিকে তাকাতেই দেখি শান্ত রুমে ঢুকছে। সে আমাকে খুলতে শুরু করল। আমি রেগে গিয়েছিলাম, কিন্তু সে বলল, তোমার ভাবি খারাপ মহিলা। আমি জানতে পেরেছি তোমার ভাবি আর ভাইও জড়িত। তাই আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমার হৃদয়ে তার প্রতি ভালোবাসা বেড়ে গেল। আমরা দুজনেই সেখান থেকে পালিয়ে গেলাম। মাঝে মাঝে সত্য বলাই কঠিন হয়ে যায়। আমার বাবা মাকে পুরো ঘটনা জানাতে হয়েছিল। তারা দ্রুত বাড়ি আসতে বললেন। বাড়ি পৌঁছাতেই বাবা আমার ভাইকে ফোন করে বললেন যে তিনি আর তার মুখ দেখতে চান না এবং সম্পত্তি থেকে উচ্ছেদ করছেন। বাবা মা বললেন, তুমি ছোটবেলা থেকে জেদি আর খারাপ আচরণ করেছ, কিন্তু এমন জঘন্য কাজ করবে ভাবিনি। বাবা মা ভাইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করলেন। ভাই ক্ষমা চেয়েছিল, কিন্তু বাবা মা তা শুনেননি। তারা আমাকে জড়িয়ে ধরে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন যে আমি নিরাপদে ফিরেছি। বললেন, তুমি এখন কোথাও যাবে না, এখানেই থাকবে আর কাজ করবে। আমি এখন আমার শহরে থাকি এবং কাজ করি। ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখিনি। সে আর আমাদের বাড়িতেও আসে না। তার খারাপ খ্যাতি মুছতে চেয়েছিল, কিন্তু সফল হয়নি। সে তার ছোট ভাইকে আড়ালে রাখার চেষ্টা করেছে, কিন্তু তার স্ত্রী এবং আমার সম্পর্কের কথা কখনো ভাবেনি। কিছু সম্পর্ক এমনই হয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।